ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশ বেশ কিছুদিন আগে কিন্তু অস্ট্রেলিয়াতে প্রবেশ করেছে, ডারউইনে তারা একটা প্র্যাকটিস গেমও খেলেছে। সবকিছু মিলিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে সুযোগটা ছিল সেটা বাংলাদেশ মানিয়ে নিয়েছে এবং বাংলাদেশ টিমের ফিল্ডিং কোচ আশিক মজুমদার তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে প্র্যাকটিস ম্যাচের মতো না, বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কারণে হয়তোবা তাদের প্রস্তুতিটাও বেশ ভালো হয়েছে এবং মূল ম্যাচে তারা বেশ ভালো ক্রিকেট খেলতে চায়। ডারউইন থেকে আমাদের সহকর্মী হাসান আল মারুফ আরও বিস্তারিত জানাচ্ছেন। রৌদ্রোজ্জ্বল ডারউইনে দুপুর 2টায় বাংলাদেশের অনুশীলন। মাঠে এসে সবার আগে উইকেট দেখতে গেলেন তাসকিন আহমেদ। এরপর একে একে মুশফিক, লিটনরা ঘাস ছুঁয়ে বোঝার চেষ্টা করলেন এবার কোন পরীক্ষা দিতে হবে মারারা ক্রিকেট গ্রাউন্ডে। দেখতে দেখতে ডারউইনে প্রায় 10 দিন কাটিয়েছে বাংলাদেশ দল। প্রায় এশিয়ান কন্ডিশন হওয়ায় খুব একটা সমস্যা হওয়ার কথা না ক্রিকেটারদের। টাইগার ফিল্ডিং কোচও বললেন বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত অজিদের বিপক্ষে লড়াই করতে। কন্ডিশন আসলে এটা আমাদের মনের ভিতরেই। আমি যত কুইকলি পৃথিবী যে কোনো জায়গাতেই যত কুইকলি আমি অ্যাডাপ্ট করতে পারবো এটা নিজের জন্য ভালো। আগেই এসেছে এখানে এবং প্লেয়াররা এটার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে এবং অনেকটা হয়ে গেছে। আমি বলবো যে 90% অ্যাডাপ্টেবিলিটি হয়ে গেছে ওদের। প্রতিপক্ষের স্কোয়াডে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা বোলিং লাইন আপ, যাদেরকে নিয়ে চিন্তার ভাঁজ কপালে পড়তে পারে ব্যাটারদের। তবে বড় নাম নিয়ে মোটেও ভাবছে না দল, বললেন ফিল্ডিং কোচ। খেলাটা হলো আপনার কুকাবুরা বলে, এখানে নামের কোনো পরিচয় নেই। আর আপনারা দেখবেন আমাদের প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে এবং তারা জানে কাকে কীভাবে কখন মোকাবেলা করতে হয় এবং কীভাবে ক্রিকেটটা খেলতে হয়। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ অ্যাওয়ে টেস্টে 3 দিন পূর্ণ হওয়ার আগেই পরাজয়। প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ভরাডুবি। তবে অতীত ইতিহাস না ঘেঁটে ম্যাচেই মনোযোগ দিতে চান টাইগার ফিল্ডিং কোচ। আমি আসলে বলবো যে সামনে তাকানোই ভালো, যে পিছনে কি যেটা পাস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখা যাক সামনে কি হয়। প্রতিপক্ষের বড় বড় নাম নিয়ে মোটেও চিন্তিত নন ক্রিকেটাররা। সেই সঙ্গে মাঠে এখন সেরাটা দেওয়াই লক্ষ্য। তবে সেই সেরাটা ডারউইনে কতটুকু দিতে পারবে, অতীত অভিজ্ঞতা, অতীত পরিসংখ্যান সব ছাপিয়ে বাংলাদেশের লক্ষ্য এখন মাঠে সেরাটা দেয়া, সেটাই বলেছেন ফিল্ডিং কোচ। তবে সেই মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দিয়ে কতটা ভালো বাংলাদেশ করতে পারবে সেটা এখন বড় প্রশ্ন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। বাংলাদেশের টেস্টের এই লাইন আপটাতে আপনি যদি চিন্তা করে দেখেন দুর্বলতার জায়গাটা আসলে কোথায়, দুর্বলতার জায়গাটা বাংলাদেশের তৃতীয় পেসারের সংকটের জায়গাটা। এবং আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন শরীফুল ইসলাম, দ্বিতীয় টেস্টের আগে তিনি বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন তেমনটাই আমরা জানতে পেরেছি এবং ফিটনেস টেস্টে তিনি পাশ করেছেন। ব্যক্তিগতভাবে যদি আমি বলি, গতকাল আমি যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কমেন্ট্রি করতে গিয়েছিলাম বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার যে ম্যাচটা ছিল, সেখানে আমি দেখেছি যে শরীফুল বেশ ভালো রিকভারি করেছেন, সেই রিকভারির পরীক্ষাটা দিয়েছেন এবং পাশ করেছেন। জিম্বাবুয়ে সিরিজের সময়টায় পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড 1 চোট পেয়েছিলেন তিনি, তবে সেটা থেকে তিনি এখন উতরে উঠেছেন, বেশ ভালো রিকভারি তিনি করতে পেরেছেন। দর্শক, আমাদের অতিথিকে আজকে যুক্ত করব, তার আগে একটা আপডেট দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কিউরেটর এবং মাঠ ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তাদের মান উন্নয়নের জন্য ওয়ার্কশপের আয়োজন করেছে। আজ থেকে চট্টগ্রামে কিন্তু ওয়ার্কশপটা শুরু হয়েছে, পরবর্তী সময় ঢাকায় সেই ওয়ার্কশপটা কন্টিনিউ হবে এবং সামগ্রিকভাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চেষ্টাটা করছে যে মাঠ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছেন তাদের উন্নতির জায়গাটা, তাদেরকে ট্রেন আপ করার জায়গাটা, কিংবা তাদেরকে খুব ভালো মতো এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আইডিয়া জেনারেট করা। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মাঠ ব্যবস্থাপনা কিংবা উইকেট তৈরি যদি ঠিকঠাক মতো না হয় তাহলে একটা দেশের ক্রিকেট কিন্তু কখনোই এগিয়ে যেতে পারে না। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের আজকের দিনের অতিথি মাজহার উদ্দিন অমি, মেম্বার সেক্রেটারি, গ্রাউন্ডস কমিটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অমি, আপনাকে যুক্ত করছি। প্রথমত আপনাকে অভিনন্দন জানাতে চাই এই কারণে, প্রথমত আমি তো সহকর্মী, একটা সময় আমরা একসঙ্গে কমেন্ট্রিও করেছি, ভবিষ্যতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হয়তো বা ইনশাল্লাহ করবো একসঙ্গে কমেন্ট্রি, বাট ইন দ্য মিন টাইম
টাইম আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বেও আছেন, গ্রাউন্ডস কমিটির মেম্বার সেক্রেটারি। আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এই গুরুত্বটা অনুধাবন করেছে যে গ্রাউন্ড ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরও ট্রেন আপ করা প্রয়োজন, এবং টনি হেমিং এর মতো একটা রিসোর্স যখন আমাদের দেশে আছে তাকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করা। আপ টু ইউ আমি। থ্যাংক ইউ সাইন ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের কিন্তু আপনি জানেন যে 3-4 জনের বাইরে কিন্তু খুব ভালো মানের কিউরেটর বা সিনিয়র কিউরেটর নাই। আমরা বদিউল আলম খোকনের কথা বলি, জাহিদ রেজা বাবুর কথা বলি, বেলাল ভাইয়ের কথা বলি, এরপরে কিন্তু আর কোনো নাম নেই আমাদের। তো ওই জায়গাটা থেকে আমাদের অনুধাবন করে আমরা চিন্তা করেছি যে আমাদের এই অ্যাসপেক্টটাতে কিন্তু নতুন কিউরেটর যারা রয়েছে তাদেরকে আরেকটু ফোকাসে আনা, আরেকটু সামনে আনা। আর লেভেল 1টা কিন্তু এইবার প্রথমবারের মতো বাংলাদেশে আমরা আয়োজন করছি, যার কারণে কিন্তু আমরা আগে দেখতাম যে জাহিদ রেজা বাবু বা অন্য এক্সপিরিয়েন্স যারা দুবাইতে গিয়ে লেভেল 1টা করে আসতেন। তো আমাদের যেহেতু টনি হ্যামিং নিজে একজন সার্টিফাইড একজন ইনস্ট্রাক্টর, ওই লেভেল 1-এর নিজেই তিনি পরীক্ষা নিয়ে থাকেন, তো ওই একই সাথে তাকে আমরা একভাবে কাজ না করিয়ে আমাদের রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আমরা তাকে ইনভলভ করেছি। এবং আমি ভেরি প্রাউড যে আমাদের নিজেদের হোম গ্রাউন্ড কিউরেটর তৈরি করার জন্য আমাদের এই উদ্যোগটা কিন্তু সবাই খুব ভালো মতো সাড়া দিয়েছে। এবং পুরো বাংলাদেশ থেকে আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট যদি 10-12 জন লেভেল 1 পরীক্ষাটা পাশ করে, এই পরীক্ষাটা কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে উত্তীর্ণ হতে হবে, তারপরেই সার্টিফিকেট পাবে। তো ওই জায়গা থেকে একটু কঠিন হবে, বাট স্টিল এই অ্যাসপেক্টটা কাজ করাটা খুব জরুরি ছিল। আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে যে 64টা জেলায় যেন আমরা স্টেডিয়াম গুলোতে এই টার্ফ পিচ গুলো মেনটেন করার জন্য আমাদের লোকাল রিসোর্সরাই তারা পারে। প্লাস এট দ্য সেম টাইম আপনি জেনে খুশি হবেন স্বামী যে আমাদের চায়নাতে একজন রয়েছে বর্তমানে, চাইনিজ ক্রিকেট বোর্ড থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাদের মাঠ, স্টেডিয়াম, পিচ রক্ষণাবেক্ষণের জন্য। সিঙ্গাপুরে গিয়েছিল আমাদের একজন কিউরেটর, নেপাল থেকে প্রায় কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করে যে তোমাদের থেকে কিউরেটর পাঠাও। তো এই জিনিসগুলো আমরা আরো একটু এনহ্যান্স করার জন্যই কিন্তু কিউরেটরদের আরেকটু লেভেল আপ করা। এবং আমার মনে হচ্ছে যে আমরা আম্পায়ারিং এর কথা বলি, কোচদের কথা বলি, প্লেয়ারদের কথা বলি, কিউরেটর গ্রাউন্ডসম্যানরা কিন্তু আরো একটা বড় অ্যাসপেক্ট যে কোনো ক্রিকেটের স্টেক হোল্ডারের কথা যদি বলি। তো ওই জায়গাটা থেকে তাদের ইনভলভমেন্ট আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড যেন তারা আমাদের নামটা উজ্জ্বল করে এবং পাশাপাশি আমাদের দেশের ক্রিকেটটাতেও যেন তারা অবদান রাখতে পারে। মাজার, ভালো উইকেট প্রস্তুত করা এটার আক্ষেপটা আমাদের তো ক্রিকেটে একদম দীর্ঘদিন ধরে। সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি বেশ ভালো উইকেট তৈরিও হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যদিও রেইনি সিজনের সময়টাতে অনেক ক্লাইমেট জনিত ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। সো একটু আপনি এই বিষয়টা জানাবেন মাজার, সেটা হচ্ছে যে একজন কিউরেটরের আসলে কোন কোন ফ্যাক্টরের উপর কাজ করতে হয়, সেখানে ওয়েদার, সয়েল কন্টেন্ট থেকে শুরু করে ওভারঅল যে বিষয়বস্তুগুলো আছে, কেমন প্রশিক্ষণ আজকে আপনি দেখেছেন কর্মশালার জায়গাটায়? আপনি নিজেও তো একজন অ্যানালিস্ট বা কমেন্টেটর, সো আপনার কাছে দেখে সেশনটা কতটুকু প্রাণবন্ত মনে হয়েছে, এবং এরপরে হোয়াট ইজ নেক্সট? আমি ঢাকায় একটা লেভেল 1-এর ব্যাপারও আমি জেনেছি, ওইটার ব্যাপারে একটু বিস্তারিত বলবেন। আমি আপনিও জানেন অবশ্যই যে আমাদের কিন্তু লোকাল যারা রয়েছে তাদের ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আছে, কিন্তু ওই এডুকেশনাল যে ব্যাপারটা ওইটা কিন্তু নাই। ওই জায়গাটাতেই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করেছি। আজকে আমাদের যে সেশনটা ছিল শুরুতে কিন্তু আমরা ক্লাস নিয়েছি তাদের কিভাবে সয়েলটা পর্যবেক্ষণ করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, একটা সার্ফেস কিভাবে ডেভেলপ করা হয়, এবং কমিউনিকেশনটা যেটা আইসিসির কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিওর থাকে ওগুলা কিভাবে ফলো করতে হয়, ওই জিনিসগুলো টনি হ্যামিং হাতে কলমে শিখিয়েছেন তাদেরকে। এবং পরবর্তীতে প্র্যাকটিক্যালি আবার মাঠে নিয়ে গিয়ে কিভাবে প্রিপেয়ার করতে হয় পিচ, কিভাবে পানি দিতে হয়, কিভাবে আপনার যে মেশিনারিজ গুলো আছে কিভাবে ইউজ করতে হয়। আমাদের কিন্তু কিছু গ্রাউন্ডসম্যান আছে যারা মেশিনারিজ ইউজ করতে পারে, কিন্তু কিউরেটরের দিক থেকে আবার তারা খুব একটা জ্ঞান নেই তাদের। আবার যারা কিউরেটর ভালো জানে তাদের কিন্তু মেশিনারিজ ইউজ করার সেই সক্ষমতাটা নেই। তো ওই জায়গা থেকে আমরা ওভারঅল একজন প্যাকেজ তৈরি করার চেষ্টা করছি। এবং আমার মনে হচ্ছে যে মানে একটা খুবই ফ্রুটফুল একটা সেশন হয়েছে আজকে, 9টা থেকে 5টা পর্যন্ত হয়েছে, আগামী কালকেও হবে। একদম মাটি নিয়ে ধরে দেখিয়ে তাদেরকে শেখানো হচ্ছে। ওই জায়গাটাই আমার মনে হচ্ছে যে কাজ হয়নি কখনো এর আগে বাংলাদেশ ক্রিকেটে। হয়তো তারা আশেপাশে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতো বা কিছুটা শিখতো, বাট ওই যে সাহসটা দেয়া তাদেরকে যে না, দে অলসো বিলং, তাদেরকে ওই সুযোগটা দেওয়ার এই অ্যাসপেক্টটাই আমাদের এবারের ফার্স্ট টাইম লেভেল 1 একটি ক্রিকেটার কোর্স করাটা। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু নিউজ বুলেটিন সময়টা স্বল্প থাকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা হয়তোবা কোনো একদিন একটা পরিপূর্ণ, আমরা যে স্যাটারডে নাইট স্পোর্টস শো করি সেখানে একদম পরিপূর্ণ এই ব্যাপার নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, বাট একটা ছোট্ট আপডেট আজকে দর্শকদেরকে আপনার মাধ্যমে আমরা জানাতে পারলাম। এবং মাজারউদ্দিন অমি যে বিষয়টা বলছিলেন যে মাঠ ব্যবস্থাপনা নিয়ে যারা আসলে কাজ করেন তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর কাজটা করেছে। আমরা একটা রিপোর্ট দেখতে চাই মূলত, আসলে সেই রিপোর্টটা আমাদের সহকর্মী হাসান আল মারুফ আমাদের জন্য পাঠিয়েছেন।
ওই রিপোর্টটা আমি আসলে যেমনটা দেখছিলাম একদম পার্সোনাল জায়গা থেকে যদি বলি, মিচেল স্টার্ক বোলিং করছেন, অস্ট্রেলিয়ান টিম প্র্যাকটিস করেছে, ঐচ্ছিক অনুশীলন তাদের ছিল। এবং সত্যি কথা বলতে আমি কখনো মিচেল স্টার্ককে সামনাসামনি বোলিং করতে দেখিনি, তবে যে ফুটেজগুলো দেখছিলাম সেখানে ট্রাভিস হেড মিচেল স্টার্ককে খেলতে খুব স্ট্রাগল করছিলেন, প্যাট কামিন্স ব্যাটিং প্র্যাকটিস করেছেন, এরকম কিছু বিষয় আছে। আমাদের সহকর্মী হাসান আল মারুফ তিনি একটা প্রতিবেদন আমাদেরকে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার ডারউইন থেকে, সেই প্রতিবেদনটা আমরা দেখে আসবো। নেটে একের পর এক বোলিংয়ে গতির ঝড় তুলছেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারঅলকে যেন নাস্তানাবুদ করে ছাড়ছিলেন এই বাঁহাতি পেসার। মঙ্গলবার মারারা গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় অস্ট্রেলিয়া দলের ঐচ্ছিক অনুশীলন। জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কের অভিজ্ঞতার পাশাপাশি নেটে গতি ছড়িয়েছেন বি ওয়েবস্টারও। স্টার্কের গতি, হ্যাজেলউডের নিয়ন্ত্রিত লাইন লেন্থ আর মাত্র 8 টেস্ট খেলা ওয়েবস্টারের দুর্দান্ত বোলিং, সব মিলিয়ে টাইগার বধের প্রস্তুতিতে বেশ শক্ত অবস্থানে অজিদের। এদিন বল হাতে দেখা না গেলেও ব্যাট হাতে নেটে বেশ সময় দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। আলাদা নেটে মনোযোগ ছিল দলের সবচেয়ে বড় ভরসা স্টিভ স্মিথের। সাদা পোশাকে 37 সেঞ্চুরির মালিক স্টিভ স্মিথের এখনো বাংলাদেশের বিপক্ষে কোনো শতক নেই। নিশ্চিতভাবে চেনা কন্ডিশনে সেই অপূর্ণতা ঘুচাতে চাইবেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা। অন্যদিকে ট্রাভিস হেডের অ্যাপ্রোচ স্পষ্ট, টাইগারদের বিপক্ষেও তিনি নামবেন মারমুখী মেজাজেই। বিশেষ করে স্পিনারদের একের পর এক বড় শটে নিজের পাওয়ার হিটিং এর মহড়া দিয়েছেন এই বাঁহাতি। কেমন হতে পারে ডারউইনের উইকেট? উত্তর দিলেন মারারা ক্রিকেট গ্রাউন্ডের পিচ কিউরেটর জ্যাক পাবলিচ। উইকেট থেকে সুবিধা পেতে বোলারদের প্রচুর ঘাম ঝরাতে হবে। আমরা স্পোর্টিং একটা উইকেট তৈরি করতে চেয়েছি। বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল, তবে দিন শেষে এখানে পিচ ক্রমশ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে। নিজেদের চেনা কন্ডিশনে যেমন ফেভারিট, তেমনি প্রস্তুতিতেও কোনো কমতি রাখছে না অস্ট্রেলিয়া। বুধবার শেষ দিনের অনুশীলনে নামবে স্বাগতিকরা। নেটে স্টার্ক, হ্যাজেলউডদের সামলাতে হিমশিম খাচ্ছেন খোদ ট্রাভিস হেড। 2 দিন নাকি 3 দিন, এই টেস্টটা কতটুকু যাবে সেটা নিয়ে আগ্রহ অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মীদের মধ্যে। হ্যাজেলউড, স্টার্ক, কামিন্সদের সামনে অগ্নি পরীক্ষায় দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের, সেটা হলফ করেই বলা যায়। সেই সঙ্গে বোলারদের জন্য অগ্নি পরীক্ষা স্টিভ স্মিথ, ট্রাভিস হেডদের ব্যাটিংটাও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া। হাসান আল মারুফের রিপোর্টটা আমরা দেখছিলাম, এবার একটু মারুফের সঙ্গে যুক্ত হতে চাই আসলে। মারুফ, প্রথমত আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় বলি যে মিচেল স্টার্ককে আমি সামনাসামনি কখনো বোলিং করতে দেখি নাই। আমার একটা খুব জানার কিউরিওসিটি যে স্টার্কের বল দেখতে কেমন আসলে, মানে স্টার্কের বল দেখতে কেমন, পেসটা কেমন? আপনি উইকেটের পেছন থেকে দেখেছেন, আপনি ভিডিও ফুটেজগুলো পাঠিয়েছেন। বাংলাদেশের মানুষ অনেক ভয় পাচ্ছে যে স্টার্ককে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারবে কি পারবে না। ডারউইনের যে উইকেট, ডারউইনের যে কন্ডিশন, আসলেই কি মিচেল স্টার্ক কতটা ভয়ঙ্কর, আর এই মুহূর্তে তিনি কেমন শেপে আছেন আসলে? সামি, যখন আমরা আজকে প্রথমে উইকেটের পেছন থেকে ফুটেজ নিয়েছিলাম, আমরা বাংলাদেশ থেকে 4 জন গণমাধ্যম কর্মী ছিলাম এখানে আজকে। সেখানে আমরা যখন ফুটেজ নিয়েছিলাম এত কাছ থেকে, মনে হচ্ছিল আনরিয়েল। একের পর এক গতির ঝড়, আগুনের গোলা দেখছিলাম আসলে উইকেটে। এবং ট্রাভিস হেড, অস্ট্রেলিয়ার আমরা দেখি বিধ্বংসী ব্যাটার, তিনি হিমশিম খাচ্ছিলেন মিচেল স্টার্ককে সামলাতে। এরপর জ্যাক ওয়েদারল্যান্ড, তিনিও আসলে বল খেলতে কষ্ট হচ্ছিল তার। মিচেল স্টার্কের একের পর এক গতি, আমরা যে সুইং দেখেছি আসলে দুর্দান্ত। যদি বলি, মানে বিশ্বাস হচ্ছিল না, এত কাছ থেকে দেখছি মিচেল স্টার্ককে। একই সঙ্গে জশ হ্যাজেলউড ছিলেন, যদিও অস্ট্রেলিয়ান অধিনায়ক, তিনি আজকে আসলে বোলিং করেনি, ব্যাট হাতে তাকে দেখেছি। তবে জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক, এই জুটিকে আমি দেখেছি কাছ থেকে, অনেক লম্বা সময় বোলিং করেছেন। এশিয়ান কন্ডিশন যদি বলি, সিমিলার কাইন্ড অফ কন্ডিশন একদম। ডারউইনের যে উইকেটটা, আজকে বিসিবির পরিচালক হাবিবুল বাশার, তার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম আমি এই অনুষ্ঠানের মাঝখানে। তিনিও বলছিলেন যে কন্ডিশনটা একেবারেই বাংলাদেশের জন্য আসলে সিমিলার কন্ডিশন, খুব একটা কঠিন হওয়ার নাই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। তবে অস্ট্রেলিয়ার পেসাররা যে শেপে আছে, বা বিশ্বের সেরা পেসারদের জুটিটা আসলে অস্ট্রেলিয়ার, প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্কের কথা যদি বলেন, সেই পেস ত্রয়ীর সামনে বাংলাদেশের ব্যাটাররা আসলে কেমন করবে সেটাই দেখার বিষয়। বাংলাদেশের নাহিদ রানার বল খেলে অভ্যস্ত বাংলাদেশের ব্যাটাররা, কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের লাইন লেন্থ, মিচেল স্টার্কের ইয়র্কার এবং গতি, একই সঙ্গে প্যাট কামিন্সের বাউন্স, সুইং, সব মিলিয়ে আসলে বাংলাদেশের ব্যাটারদের আমার কাছে মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে উইকেটে খেলাটা। তবে যদি ব্যাটাররা আসলে তাদের
শেপে আসলে থাকে, বা যেভাবে আসলে ডারউইনের উইকেটে এর আগে আমরা দেখেছি, যদিও ম্যাচ হচ্ছে লম্বা সময় পরে, টেস্ট ক্রিকেট প্রায় 22 বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে, বাংলাদেশ 2003 সালে খেলেছিল। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে, প্রস্তুতি ম্যাচে 54 রানে বাংলাদেশ অল আউট হয়েছে, যে দলটার কেউই আসলে নেই, সেই জায়গা থেকে আসলে একটা বড় চ্যালেঞ্জ এবং শঙ্কা তো আছেই, বাংলাদেশ আসলে এই টেস্টে কি করবে এই পেসারদের বিপক্ষে। সামি, মারুফা, আপনি যেমনটা বলছিলেন যে নাহিদ রানার পেস তো বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছে, তারা অভ্যস্ত, জানে। আপনার কাছে দেখে আসলে কি মনে হয় যে মানে স্টার্কের পেস তো নাহিদ রানার মতও না আসলে, কিন্তু এই অস্ট্রেলিয়ান পেসারদের হেজেলউডকে বোলিং করতে দেখেছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি? মানে কোন জিনিসটা তাদেরকে অনেক বেশি মাত্রায় ডেডলি করে? এটা কি শুধু পেস, নাকি পেসের সঙ্গে সুইং মুভমেন্টের কম্বিনেশন? হোয়াট ইজ দিস অল অ্যাবাউট? না দেখেন, আসলে বাংলাদেশের পেসাররা যে পরিমাণ টেস্ট খেলে ঘরের মাটিতে বা ঘরের বাইরে, আসলে বড় বড় দেশগুলোর বিপক্ষে খুব বেশি তো খেলার সুযোগ পায় না। অস্ট্রেলিয়া যে দলগুলোর বিপক্ষে গেলে সবসময় র্যাঙ্কিং এর, যেহেতু তারা শীর্ষে থাকা দল, র্যাঙ্কিং এর শীর্ষ দলগুলোর সাথেই তারা খেলে। সেই জায়গা থেকে আসলে স্টার্করা যে ধরনের পরিবেশে তারা বেড়ে উঠেছে, যেভাবে তারা বল করেছে, যে ধরনের কন্ডিশন তারা পেয়েছে, উইকেটে তারা খেলে অভ্যস্ত, সেই জায়গা থেকে আসলে ডিফারেন্সটা অনেক বেশি। নাহিদ রানা কোন ধরনের উইকেটে খেলে, বা বাংলাদেশে আসলে সেই ধরনের পেস মুভমেন্টের উইকেট আসলে কতটুকু পাওয়া যায়? হয়তো রিসেন্ট টাইমে কিছু উইকেট সেভাবে আমরা দেখেছি, তবে নাহিদ রানা সেইগুলো আসলে কতটুকু খেলেছে এরকম ধরনের উইকেটে, যেখানে মিচেল স্টার্ক, হ্যাজেলউডরা সবসময় আসলে এই ধরনের উইকেটে খেলে। সাবকন্টিনেন্টে গেলে হয়তো তারা কিছুটা স্ট্রাগল করে, কিন্তু আপনি হ্যাজেলউডের লাইন দেখেন, মিচেল স্টার্কের মুভমেন্ট, সিম পজিশন এবং ফলো থ্রু সবকিছু মিলে আসলে, আমি আজকে যখন উইকেটের পেছন থেকে বলছিলাম, আমরা যে 4 জন ছিলাম সবাই আসলে অবাক হয়ে তাকিয়েছিলাম, মিচেল স্টার্ক বল করছে এত কাছ থেকে, এবং আসলে দেখার মতো সবকিছু মিলে। আমি আরেকটা বিষয় আপনাকে অ্যাড করি এখানে, যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, অস্ট্রেলিয়ান সাংবাদিক থেকে শুরু করে বাংলাদেশি যে 2-1 আছে যারা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে বা আশেপাশে কাজ করে, যদি জিজ্ঞেস করেন, বা আপনি না জিজ্ঞেস করলে আপনাকে এসে জিজ্ঞেস করবে 2 না 3, মানে আপনার প্রথমে জিজ্ঞেস করবেন যে কি 2-3 কি, বলবে যে 2 দিন না 3 দিন, টেস্ট আসলে কয়দিন যাবে, 2 দিনে শেষ হবে নাকি 3 দিনে শেষ হবে? বাংলাদেশকে আসলে তারা এইভাবেই দেখছে, বাংলাদেশ দলটাকে তারা এইভাবেই নিয়েছে যে 2 থেকে 2.5 দিনের মধ্যে এই টেস্টটা শেষ হবে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে যখন যে দলটার বিপক্ষে, এখানে যারা অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মী আছেন তারা আসলে অবাক হয়েছেন যে বাংলাদেশ মাত্র 54 রানে অল আউট হয়েছে প্রস্তুতি ম্যাচে, এমন একটা দলের বিপক্ষে যারা অস্ট্রেলিয়ার রাজ্যভিত্তিক বিভিন্ন প্রদেশে খেলে, মূল দলে কেউই খেলেন না, এমন একটা দলের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সের পর তারা আসলে এক্সপেক্ট করছে 2 থেকে 2.5 দিন হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সময়টা আসলে স্বল্প। হাসান আল মারুফ আমাদের সহকর্মী বলছিলেন একটা ব্যাপার, যে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের টেস্টটা কি 2 দিনে শেষ হবে নাকি 3 দিনে শেষ হবে, সেটা গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে সবাই হিসাব করছেন। আমি যখন রেডিওতে কমেন্ট্রি করতাম এরকম টেস্ট ম্যাচের আগে, আমিও হিসাব করতাম যে কয় দিনে শেষ হবে, 2 দিনে নাকি 3 দিনে, কারণ যদি 5 দিন পর্যন্ত যায় 5 দিনের পেমেন্ট পাবো, 2 দিন 3 দিনে শেষ হলে 2 দিনের পেমেন্টটা বাদ হয়ে যাবে। এনিওয়ে, সেই স্মৃতিটা মনে পড়ে গেল মারুফের কথাটা শুনে। অন দ্যাট নোট, একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস লাইভ। আপনারা স্পোর্টস লাইভ দেখছেন। সেপ্টেম্বর এবং নভেম্বরের ফিফা উইন্ডোকে সামনে রেখে নিজের রোডম্যাপ সাজাচ্ছেন বাংলাদেশের কোচ টমাস টুলি। সেক্ষেত্রে 40 জন ফুটবলারের শর্ট লিস্ট তিনি করেছেন। বাকিটা বিস্তারিত আমরা দেখে আসবো রিপোর্টে। বাংলাদেশে এসে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। কিংস অ্যারেনায় ফর্টিস মুরাস ম্যাচ দেখতে এলে ভক্তরা ঘিরে ধরলেন। ফটোগ্রাফ অটোগ্রাফে বিনয়ী টমাস টুলি সময়ও দিলেন। সেপ্টেম্বর ও নভেম্বর ফিফা উইন্ডোকে সামনে রেখে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করছেন বাংলাদেশের হেড কোচ। 40 জন ফুটবলারের শর্টলিস্ট করছেন ডুলি। এদের থেকেই সেপ্টেম্বর ও নভেম্বর সাফের জন্য দল গড়বেন। আগস্টের শেষ থেকে শুরু হওয়া ঘরোয়া লীগ মাঠে গিয়ে গিয়ে দেখার পরিকল্পনা। তবে বড় চমক, বেশ কিছু প্রবাসী ফুটবলারদের ট্রায়াল আগামী মাসে নেয়ার পরিকল্পনাটি। We have some players coming in and after the 11s, and we have a little tryout that they can come in, can show what they have. আমি প্রায় 40 জন ফুটবলারের একটি শর্ট লিস্ট করছি। এদের থেকেই সেপ্টেম্বর ও নভেম্বর উইন্ডোতে দল গড়ব। আগামী মাসের 11 তারিখের পর প্রবাসীদের একটা শর্ট ট্রায়াল নেওয়ার চেষ্টা করছি। সাফের আগে কমপক্ষে 4টি ম্যাচে খেলতে চাই। বিদেশি কোচিং স্টাফদের নিয়ে খুশি মার্কিন কোচ। প্রবাসী ফুটবলারদের সংখ্যা বাড়ানোর পক্ষে মত টুলির। নিজেও বিশ্বব্যাপী ভালো করা প্রবাসী ফুটবলারদের দিকে চোখ রাখছেন। আমার কাছে বিষয়টি সহজ, যে ভালো খেলবে সেই দলে চান্স পাবে, অন্য কিছু ভাবার সুযোগ নেই। অনেক নাম আসছে, তাদেরকে দেখছি, যোগ্যতাই বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে। We've got it.
losing money. তবে সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সের বেতন না পাওয়ার দাবিটি চোখে এসেছে তার। ডুলির দাবি, বাফুফের সকল কোচদের সময় মতো টাকা দিচ্ছে, সবকিছু কানে নিতে না। He said it, everything else. I don't know what the details are. I got my money and it's very difficult and then সামাজিক মাধ্যমের সবকিছু বিশ্বাস করবেন না। বাংলাদেশ, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের মতো নয়। এখানে বেতনের টাকা পেতে কিছু প্রক্রিয়া ফলো করতে হয়। তাই বলে কোচদের বেতন দিচ্ছে না এমন নয়। in that situation is like ডুলির অপেক্ষা এখন শুধুই সেপ্টেম্বরে বাংলাদেশের প্রতিপক্ষ নিয়ে শনিবার নাগাদ, যেটা ঠিক হবার কথা রয়েছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।